এই ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে, মানে কিছুদিন পরেই যাদের তামাশা শুরু হবে সারা পৃথিবীতে, আপনারা তাদের ফুটবল খেলা দেখবেন, তাদের ফুটবল খেলা দেখে আপনারা হাততালি দিবেন, কিন্তু আপনি এই অনুভূতি আপনার মধ্যে আসবে না যে একদিকে এরা ফুটবল খেলছে, হাততালি পাচ্ছে, আরেকদিকে এদেরই দেশ থেকে প্রতি বছর 20 লক্ষ শিশু পাচার হয়। এই যে একটা বিশাল সমস্যা, আপনি চিন্তা করে দেখেন। আমরা লাস্ট একটা 2013 সালে একটা রিসার্চ হয়েছে, 2013 সালে একটা সার্ভেতে দেখা গেছে যে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে যেখানে আমরা একটা রক্ষণশীল সমাজ বলে নিজেদেরকে দাবি করি, তো এই বাংলাদেশে স্কুলে কোন বয়সের বাচ্চারা যায়? স্কুলে যায় কত, 7 থেকে 14, তাই না? এই বয়সী বাচ্চারা তো স্কুলে যায়। তাহলে 7 থেকে 14 বয়সী এই বয়সী বাচ্চাদের মধ্যে, স্কুলগামী বাচ্চাদের মধ্যে 77% পর্ন অ্যাডিক্টেড। 77%। তাহলে দেখেন এই 77% বাচ্চা পর্ন অ্যাডিক্টেড। তাহলে এই 77% বাচ্চা যখন আমাদের মতো বয়সে আসবে, যখন তারা দেশের মূল ওয়ার্কিং ফোর্স হবে, তখন কি অবস্থা দাঁড়াবে চিন্তা করেন। একটা দেশের মূল ওয়ার্কিং ফোর্সের 77%-এর কোনো সেলফ কনফিডেন্স নাই, কেমন হবে চিত্রটা? তাদের মধ্যে ইনোভেশন নাই, তাদের মধ্যে আগ্রহ নাই, তারা একটা জায়গায় গিয়ে স্মার্টলি কিছু প্রেজেন্ট করতে পারে না, তাদের মধ্যে একটা কি বলা যায় রিস্ক টেকিং বিহেভিয়ার নাই, তাদের মধ্যে একটা জিনিসের দায়িত্ব নেওয়ার যে ক্ষমতা সেটা নাই। তারা একটা জিনিসকে সুন্দরভাবে দায়িত্ব নিয়ে সেটাকে সমাধা করে চলে আসবে, অ্যাকমপ্লিশ করে চলে আসবে মিশন, এ ধরনের কোনো কি বলা যায় উদ্যম, এ ধরনের কোনো কর্মশক্তি, স্পৃহা তাদের মধ্যে নাই। তাহলে একটা দেশের পপুলেশনের, ওয়ার্কিং পপুলেশনের 77%-এর যদি এই অবস্থা দাঁড়ায়, তখন আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন। তাহলে এই ব্যাপারগুলো বুঝতে পারতেছি কিনা আমরা, যে এটা কত বড় একটা মহামারী। এখানে মানে মন শেষ হয়ে যাচ্ছে, শরীর শেষ হয়ে যাচ্ছে, পরিবার শেষ হয়ে যাচ্ছে, মানুষের জীবনই শেষ হয়ে যাচ্ছে। একজন পর্ন অ্যাডিক্টেড মানুষের তার তো জীবনী শক্তি সে সীমিত করে ফেলতেছে, ঠিক আছে না? তার চিন্তা করে দেখেন, আমরা তো এটা সবাই বুঝতে পারছি যে এটা একটা খারাপ জিনিস, যে অ্যাডিক্টেড সেও বুঝতে পারছে এটা খারাপ জিনিস, কিন্তু এটা থেকে বের হতে হবে, এবং বের হওয়ার কোনো পথ আমরা পাচ্ছি না, বারবার আমরা ফেল করছি, ঠিক না? মূলত সমস্যা এটাই। এখান থেকে উঠে তো আসতে চাই সবাই, কিন্তু আমি বারবার ব্যর্থ হচ্ছি, পয়েন্ট হচ্ছে এটা। তাহলে এই বিষয় নিয়ে আমরা এখন সামনের আলোচনা, আমরা এটা নিয়ে আগাবো ইনশাআল্লাহ। তো আমাদের যেটা দরকার এখন সেটা হচ্ছে সমাধান প্রয়োজন, ঠিক না? এটা অনেকেই ইনবক্সে আমাকে জানিয়েছেন, সেই সাথে সামনাসামনি দেখা করেও কিছু ভাই আমাকে কথা বলেছেন যে ভাইয়া অনেক চেষ্টা করছি, বারবার চেষ্টা করছি, বারবার পরে মানে ফল করছি, শয়তানের ধোকায় পড়ে আবার চেষ্টা করি, আবার ফল করি, বলতে সিম্পলি আমার সামনে তারা কেঁদে দিয়েছেন। হ্যাঁ, এবং মানে এইটা থেকে এই উঠে আসার আকুতি, এটা সবার, প্রত্যেকটা মানে মুসলিমের প্রত্যেকটা মানুষের এখান থেকে উঠে আসার আকুতি। কারণ এটা তো আসলে যতই আপনি মনে করেন যে এটা আপনি এনজয় করছেন, আসলে এটা এক ধরনের বন্দিত্ব, এটা বিনোদন না, এটা এক ধরনের মানে আপনি বন্দি পর্নোগ্রাফির কাছে, আপনি পর্নোগ্রাফির দাস। হ্যাঁ, আপনি মানে এখান থেকে মানে ছুটতে চাচ্ছেন, কিন্তু আপনি এই শিকল থেকে আপনার মুক্তি নেই। তো যার কারণে এখান থেকে বাঁচার জন্য আমাদের এখন কী প্রয়োজন? বাঁচতে হবে, নিজে বাঁচতে হবে, নিজের সন্তানদেরকে বাঁচাতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বাঁচাতে হবে। তো এর কিছু মানে পরামর্শ আমাদের আগের পডকাস্টে আপনারা পেয়েছেন। আজকে আমি আরেকটু বিস্তারিতভাবে বলতে চাই যে আসলে আমাদের কী করণীয়। সেখানে 1 নাম্বার, আমরা এটাকে দুটো ভাগে ভাগ করবো। একটা হচ্ছে আমাদের কিছু বস্তুগত কিছু স্টেপ থাকবে, মানে পার্থিব, হ্যাঁ, মানে দুনিয়ার কিছু স্টেপ আমরা নিব, আর কিছু স্টেপ আমি নিব মানে অবস্তুগত বা মনস্তাত্ত্বিক কিছু স্টেপ আমাদেরকে নিতে হবে। তাহলে শুরু করি আমরা যে প্রথমে অবস্তুগত কী স্টেপ আমরা নিব। হ্যাঁ, যেগুলো 1 নম্বর হচ্ছে এই পর্নোগ্রাফি জিনিসটার প্রতি আপনার ঘৃণা তৈরি করতে হবে। আপনি যদি এটাকে একটা বিনোদন মনে করেন, তাহলে এটা আপনি কখনো ছাড়তে পারবেন না। বা আপনি এটাকে যদি একটা অপশন মনে করেন যে ইসলামে জায়েজ, ওই যে কাবলি বললাম যে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহর একটা বিচ্ছিন্ন মতকে বারবার সামনে আনা হচ্ছে, আপনি যদি এটা মনে করেন কোনো একটা মানে কোনোভাবে যদি এটাকে আপনি গ্রহণযোগ্য মনে করেন, এটা আপনি আর কখনো ছাড়তে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি তো কারো ক্ষতি করছি না, তাহলে পরে আপনি এটা ছাড়তে পারবেন না। তারপরে যে কোনো মূল্যে আপনি যদি এটাকে জাস্টিফাই করেন, তাহলে এখান থেকে আপনার মুক্তি নেই। বরং সর্বপ্রথম আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই জিনিসটার প্রতি একটা প্রচণ্ড পরিমাণ ঘৃণা তৈরি করা, এটার প্রতি ঘৃণা তৈরি করা। ঘৃণা তৈরি করবো কীভাবে? 1 নম্বর পয়েন্ট এটা হচ্ছে, এটা আল্লাহ তাআলার নিষেধ। সেই আল্লাহকে, সেই আল্লাহ কত বড়, সেই আল্লাহর কি পরিচয়, উনি কে, উনি যদি আমার পক্ষে থাকেন আমার কি উপকার হতে পারে, এবং উনি যদি আমার বিরুদ্ধে চলে যান আমার কত ক্ষতি হতে পারে, এই বিষয় সম্পর্কে একটা বিস্তারিত ধারণা প্রয়োজন, আল্লাহর পরিচয় প্রয়োজন। কারণ
আপনি যার পরিচয় জানেন তার আদেশকে আপনি পাত্তা দিবেন, আপনি যার পরিচয় জানেন তার নিষেধ আপনার কাছে পাত্তা পাবে। যাকে আপনি চেনেন না সেই আদেশ করলেই কি আর না করলেই কি আর নিষেধ করলেই কি, ঠিক আছে না? সুতরাং যেমন কথা আপনার ভার্সিটির প্রফেসর একটা জিনিস নিষেধ করেছেন, আপনার ভার্সিটির ভিসি একটা জিনিস নিষেধ করেছেন, তাহলে এটা একটা গুরুত্ব বহন করে, ঠিক না? বা দেশের সরকার প্রধান একটা জিনিসকে নিষেধ করেছেন, তাই না? সুতরাং আপনি যাকে চেনেন তার গুরুত্ব, তার পছন্দ অপছন্দ, তার আদেশ নিষেধের গুরুত্ব আপনার কাছে আছে। সুতরাং সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহকে চেনা। আল্লাহকে চিনতে পারলে তখন এটা মানে যে আল্লাহকে চিনেছে তার কাছে তো এটাই যথেষ্ট যে এটা আল্লাহর নিষেধ। আল্লাহকে যে চিনতে পেরেছে তার কাছে তো এটাই যথেষ্ট যে এটা আল্লাহর নিষেধ, কাজটাকে ঘৃণা করার জন্য। সুতরাং 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে এটার জন্য ঘৃণা তৈরি করতে হবে, এবং ঘৃণার প্রথম ধাপ হচ্ছে যে আল্লাহকে চেনা এবং এটা বোঝা যে আল্লাহ তাআলা নিষেধ, এটা আল্লাহ এটাকে নিষেধ করেছেন, এটাকে আল্লাহ তাআলা কবিরা গুনাহ বলেছেন। সুতরাং এটা আমি কিভাবে করব, এটা আমি কিভাবে করতে পারি, এই যে ঘৃণাটা নিয়ে আসা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহকে নিষেধ সম্পর্কে একটা কথা বলি। যেমন ধরেন মদ, এটা যারা মদকে আমরা ঘৃণা করি কিন্তু পর্নোগ্রাফিকে ঘৃণা করতে পারছি না, ঠিক আছে না? আমরা যারা শুকরের মাংসকে ঘৃণা করি কিন্তু পর্নোগ্রাফিকে ঘৃণা করতে পারছি না, অথচ এগুলো সবই কিন্তু হারাম, সবই কিন্তু কবিরা গুনাহ। তাহলে পরে এটা বুঝতে হবে, আমাদেরকে কম্প্যারিজন করতে হবে যে পর্নোগ্রাফিটা এটা কতটা খারাপ। এটা হচ্ছে শুকরের মাংস খাওয়ার মতো, এটা মদ খাওয়ার মতো, এটা ব্যভিচারে লিপ্ত হওয়ার মতো একটা গুণ। মানে এইরকম একটা বিষয়গুলোকে মানে কি বলা যায়, এটাকে মানে তুলনা করে ঘৃণা তৈরির তুলনা, যে জিনিসটাকে আমি শুকরের মাংসটাকে ঘৃণা করি, পর্নোগ্রাফিটাকেও আমাকে একেবারে ঘৃণা করতে হবে। হ্যাঁ, ঘৃণা করার জন্য একটা তুলনামূলক একটা বিষয় আর কি। আচ্ছা, এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে দেখেন পর্নোগ্রাফির মধ্যে যে বিষয়টা, যে শত শত নারী, এই নারীগুলো কারো বোন, এই নারীগুলো কারো মা, এই নারীগুলো কারো স্ত্রী, কারো কন্যা, কারো মেয়ে, ঠিক না? এই নারীগুলোকে দেখলে মানে এই নারীগুলো দেখেন একটা বিরাট অংশ তারা অন্য কোনো উপায় না পেয়ে একটা অংশ তো আসছে, তারা সেলিব্রিটি হওয়ার ধান্দায় বা স্টার হওয়ার ধান্দায়, পর্ন স্টার হওয়ার ধান্দায় আসছে, সেটা একটা অংশ আছে। কিন্তু আরেকটা অংশ আছে যারা অন্য কোনো উপায় না পেয়ে হয়তো এখানে এসেছে, হয়তো দরিদ্র পরিবার থেকে, হ্যাঁ, মানে একটা সহজ ইনকামের ধান্দা করার জন্য এসেছে, এরকম একটা অংশ এখানে আছে। এবং শুধু তাই না, আপনাদেরকে আমি আরেকটা খবর দিই, সেটা হচ্ছে 2018 সালের একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে আমি দিই। সেটা হচ্ছে 18 সালে তথ্যটা দিয়েছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা যেটাকে বলি আমরা। ILOর তথ্য অনুসারে 2018 সালে ল্যাটিন আমেরিকা কারা? এই যে ব্রাজিল, ঠিক আছে না? এই যে ব্রাজিল, তারপর হচ্ছে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, মানে কিছুদিন পরেই যাদের তামাশা শুরু হবে, সারা পৃথিবীতে আপনারা তাদের ফুটবল খেলা দেখবেন, তাদের ফুটবল খেলা দেখে আপনারা হাততালি দিবেন। তো আপনি এই অনুভূতি আপনার মধ্যে আসবে না যে একদিকে এরা ফুটবল খেলছে, হাততালি পাচ্ছে, আরেকদিকে এদেরই দেশ থেকে প্রতি বছর 20 লক্ষ শিশু পাচার হয়, এই ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে, প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনেজুয়েলা। হ্যাঁ, এদের তো আমরা মূলত ফুটবল খেলা তো আমরা এদেরই দেখি, চিলি, ঠিক আছে না? তারপর হচ্ছে বলিভিয়া, ফুটবল বলতে তো এরাই। তো এই দেশগুলো একদিকে এরা মানে বিনোদন দিচ্ছে আমাদেরকে, আমরা এদের ফুটবল খেলা দেখে হাতে তালি দিচ্ছি, আবার ঠিক একই মোমেন্টে এদেরই দেশ থেকে প্রতি বছর 20 লক্ষ শিশু পাচার হচ্ছে আউটসাইড ল্যাটিন আমেরিকা। হ্যাঁ, এবং কোথায়? এটা ইউরোপ আমেরিকাতে পাচার হচ্ছে প্রতি বছর 20 লক্ষ শিশু। আর ল্যাটিন আমেরিকার ভিতরে আরও 40 লক্ষ শিশু তারা এই যৌন পেশায় নিয়োজিত। তাহলে 20 লক্ষ বাইরে পাচার হচ্ছে প্রতি বছর, আর 40 লক্ষ দেশের ভিতরে, এই ব্রাজিলে, এই আর্জেন্টিনায়।